আসসালামু আলাইকুম। যারা মেডিকেলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য জায়গায় অ্যাডমিশন দিয়েছিলে কিন্তু কোনো জায়গায় চান্স পাও নাই, তাদের জন্য এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শেষ বর্ষা। কারণ এখানে অনেক সহজেই চান্স পাওয়া যায়। তো আজকে আমরা এখানে চান্স পেতে পদার্থবিজ্ঞান একটু সহযোগিতা করব। অর্থাৎ আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একদম ফুল সাজেশন দিব। ইনশাল্লাহ কেউ যদি এই সাজেশনটা ফলো করতে পারে ইনশাল্লাহ কমন আসবে। সো তোমার উচিত হবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকা, এবং তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথম আমরা সাজেশন দিব আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়, অর্থাৎ এই অধ্যায় থেকে কী কী টাইপের প্রশ্ন পড়তে হবে বা কোথা থেকে কী কী আসতে পারে সব কিছু A to Z দেখব। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই পেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আবিষ্কারককে। মনে রাখবা এই শূন্যতম সূত্রের আবিষ্কারক হচ্ছে R.S. পাওলার। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখান থেকে কি আসতে পারে থার্মোমিটার তৈরি করা হয়েছে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে। মনে রাখবা তোমার এই থার্মোমিটারটা তৈরি করা হয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। জাস্ট এই দুটো জিনিস শিখলে হবে। এছাড়া আমাকে এখানে একটু বিভিন্ন স্কেল নিয়ে একটু আইডিয়া নিতে হবে। যেমন স্কেল আছে জনপ্রিয় তিনটা স্কেল রয়েছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। মনে রাখবা এই সেলসিয়াস স্কেলকে বলা হয় সার্বজনীন স্কেল, ফারেনহাইট স্কেলকে বলা হয় ডাক্তারি বা ক্লিনিক্যাল বা চরম থার্মোমিটার। এছাড়াও ক্যালভিন স্কেলকে কী নামে রাখা হয়? মনে রাখবা এই ক্যালভিন স্কেলকে পরম স্কেল বা আন্তর্জাতিক স্কেল বলা হয়। এখন তোমাকে এখান থেকে কোশ্চেন দিবে, মনে করো এটা দিল যে নিচের কোনটি আন্তর্জাতিক স্কেল, অপশান দিল সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এবং দিল কোনোটি নয়। এখন তুমি যদি এই জিনিসটা না জানো, কোনো আইডিয়া না থাকে, তাহলে তুমি কেমন দেখাবা? মনে রাখতে হবে আন্তর্জাতিক স্কেল হচ্ছে কেলভিন। এছাড়া আমার এখান থেকে কী দেখতে হবে, এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করো পানির তৈলবিন্দু কত। মনে রাখবা পানির তৈলবিন্দু হচ্ছে 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। এই জিনিসটা ভালো করে আইডিয়া রাখতে হবে। এছাড়াও আমার এখান থেকে এই যে একটু খেয়াল করো, এখানে যে তোমরা একটা সূত্র একটা দেখতে পাচ্ছ, এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে, ছোটো ম্যাথ। তোমরা এই সূত্র দিয়ে ছোটো ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে যথেষ্ট, আর লাগবে না এখান থেকে। আর মনে রাখবা আমাদের তাপগতি ও স্থানাঙ্ক কী আছে? চাপ, আয়তন ও পরম তাপমাত্রা। এই তিনটে হচ্ছে কি তাপগতি স্থানাঙ্ক। আশা করি এই জিনিসটা ভুল হবে না। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমাদের কিছু জিনিস জানা লাগবে। মনে রাখবা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি? প্রথম সূত্র হচ্ছে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এই জিনিসটা জানা লাগবে। এবং 4 নম্বর যে পয়েন্টটা আছে, কাজ ও তাপ একে অপরের কি সমানুপাতিক। তোমাকে প্রশ্ন করবে কাজ ও তাপ একে অপরের কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এভাবে বিভিন্ন টাইপের পেঁচে কোশ্চেন করবে। মনে রাখতে হবে কাজ ও তাপ হচ্ছে কি একে অপরের সমানুপাতিক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও আমাদের ছোটো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইকুয়াল টু কত জুল। মনে রাখবা 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। আশা করি এই জিনিসটা আর ভুল হবে না। দেখো এরপর আমাদের কী পড়তে হবে, এরপর আমাদের এই জিনিসটার প্রতি একটু ফোকাস করতে হবে। মনে রাখবা সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ চাপ ও আয়তনের পরিবর্তনের সমান। আর সমায়তন প্রক্রিয়া কৃতকাজ কি? মনে রাখবা সমায়তন প্রক্রিয়া কৃতকাজ 0। এছাড়াও যে 3 নম্বর 4 নম্বর পয়েন্টগুলো আছে, অর্থাৎ টোটালি 4টা পয়েন্ট ভালোভাবে শিখতে হবে। এছাড়াও তোমাদের এই ম্যাথটা অবশ্যই করতে হবে, এই ম্যাথটা অবশ্যই কী করতে হবে। এছাড়া আমাদের এখান থেকে কী লাগবে, একটু খেয়াল করো, আমাদের এখান থেকে এই জিনিসটা একটু লাগবে যে সিস্টেম কয় প্রকার। মনে রাখবা সিস্টেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে উন্মুক্ত, বদ্ধ এবং বিচ্ছিন্ন। এই উন্মুক্ত সিস্টেমের মধ্যে দিয়ে বল এবং শক্তি দুইটাই কী করতে পারে? বিনিময় করতে পারে। তবে বদ্ধ সিস্টেমের মধ্যে দিয়ে বল বিনিময় করতে পারে না, শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে। আর বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে কোনো কিছুই কী করতে পারে না, বিনিময় করতে পারবে না। আর এছাড়াও বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। আমি এই জিনিসটা শর্টকাটে লিখলাম, এই জিনিসটা একটু দেখে নিবা। এছাড়াও এটা থেকে তোমরা আর কী দেখবা, এদের অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসে। এই জিনিসটা দেখবা, গ্যাসের 2 আপেক্ষিক তাপের পার্থক্য বা অন্তরফল গ্যাস ধ্রুবক আর এর সমান।
এছাড়াও তোমরা এখান থেকে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, বহু বা ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, এই গামার মানগুলো একটু শিখে নিবা। গামার গুরুত্ব শিখতে হবে। গামার মাধ্যমে আণবিক বিন্যাস জানা যায়, শব্দের ব্যাগ জানা যায়, এই দুটো জিনিস শিখলে হবে। আর রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখাচ্ছে গামা গুণ খাড়া, এই জিনিসটা ভালো করে শিখতে হবে। এছাড়া আমাদের এখান থেকে আর কী লাগবে আমরা একটু দেখি, একটু খেয়াল করো। আর তোমরা এই জিনিসটা একটু শিখে রাখবা, এই জিনিসটা অর্থাৎ শূন্যতম সূত্রের মূল বক্তব্যটা কী বা মূল পয়েন্টটা কী মনে রাখবা। এরপরে প্রথম সূত্রের মূল বক্তব্য কী, দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য কী, এখানে একটু আন্ডারলাইন করা আছে, তোমরা এই জিনিসটা একটু দেখে নিবা, তাহলে হবে। আর তোমরা কার্ণচক্র একটু শিখবা। কার্ণচক্র থেকে প্রচুর কোশ্চেন আসে, মনে রাখবা। কার্ণচক্র কি, সাদি কার্ণ 1832 সালে আবিষ্কার করেন। আর এর কর্মদক্ষতা 100%। যেহেতু এর কর্মদক্ষতা 100%, সো এটা হচ্ছে কি একটা অবাস্তব। অন্য কোনো কিছু কর্মদক্ষতা 100% হতে পারে না। অন্যান্য যে যন্ত্রপাতি রয়েছে ওদের কর্মদক্ষতা 20 থেকে 50% হয়। আর কার্ণচক্রে মোট এন্ট্রপি পরিবর্তন কি 0। এই ইনফরমেশনগুলো একটু জানতে হবে, একটু কী করতে হবে জানতে হবে। এছাড়া তোমরা এই যে কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এই সূত্রটা একটু শিখে রাখবা। এখান থেকে প্রচুর ম্যাথ আসে। আর এখান থেকে কী শিখবা, এখান থেকে শিখবা যে রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কি 0, এই জিনিসটা একটু শিখে রাখবা। এখান থেকে আমাদের আর বেশি কিছু শেখা লাগবে না, কারণ এখান থেকে আর তেমন কোশ্চেন আসবেও না। আর এই জিনিসটা একটু দেখবা যে বিশ্বজগতের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট অধ্যায় থেকে যে যা লাইন বললাম বা যে ম্যাথগুলো করতে বললাম সেই ম্যাথগুলো বললে এনাফ। আর যদি টাইম থাকে তাহলে বইয়ের এমসিকিউগুলো অবশ্যই দেখবা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অধ্যায়, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে কি চলতরিৎ। কি ভাইয়া? চলতরিৎ। এখন আমরা চলতরিৎ দেখবো। এই তো এটা হচ্ছে আমাদের চলতরিৎ। তো চলতরিতের প্রথমে আমাদেরকে যে জিনিসটা দিকে একটু তাকাতে হবে সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে তাপমাত্রা গুণাঙ্কের একক কী। মনে রাখবা, তাপমাত্রা গুণাঙ্কের একক হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্কের একক। এই জিনিসটা ভালো করে শিখে রাখবা। আর এই জিনিসটা একটু দেখবা যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থের রোধ 0 নেমে আসে। এই সকল পদার্থ অতি পরিবাহিত ধর্ম প্রদর্শন করে। এই অতি পরিবাহিত ধর্ম এটাকে ইংলিশে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। আর তোমাকে কিছু পদার্থের রোদের উষ্ণতা সহগ কিংবা তাপমাত্রা গুণাঙ্ক জানতে হবে। এই পদার্থগুলো আমি নোট করে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখে নিবা। এছাড়াও আমাকে জানতে হবে যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। এখান থেকে একটু পড়ালেখা করতে হবে, কারণ এখান থেকে কী কী পড়তে আমি বলে দিচ্ছি। মনে রাখবা এই জুলের তাপীয় ক্রিয়ার মেন সূত্রটা হচ্ছে কি, মেন সূত্র হচ্ছে H = I²RT। H মানে হচ্ছে কি ভাইয়া? তাপের পরিমাণ। তোমাকে বলতে পারে তাপের পরিমাণ এবং বিদ্যুৎ প্রবাহ এর মধ্যে সম্পর্ক কী, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। সো আমাদেরকে এই সূত্রটা ভালো করে শিখতে হবে। আর এই জিনিসটা মনে রাখতে হবে যে 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে কত ভাইয়া? 4.2 জুল। এছাড়া আমাদেরকে এই জিনিসটাতে একটু ফোকাস করতে হবে যে পরিবাহী রোধ কাদের উপর নির্ভর করে। মনে রাখবা পরিবাহী রোধ 4টা জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে কি দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা এবং ক্ষেত্রফল। এই 4টা জিনিসের উপর পরিবাহী রোধটা কী করে নির্ভর করে। সো আমাদেরকে এই জিনিসটা অবশ্যই ভালো করে কী করতে হবে শিখতে হবে। এর পরবর্তীতে আমাদের কী কী দেখতে হবে একটু আসো। এর পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটু খেয়াল করো 1 কিলোওয়াট ইকুয়াল টু কত জুল। মনে রাখবা 1 কিলোওয়াট ইকুয়াল টু হচ্ছে 3.6 × 10⁶ জুল। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, এই জিনিসটা অনেক বাড়ছে। আর এছাড়া তোমরা বইয়ের যে একটা ছোটো ম্যাথ রয়েছে এই ম্যাথটা অবশ্যই দেখবা, অবশ্যই দেখবা। আমাদের এখান থেকে কী জানা লাগবে, এখান থেকে আমাদের এই যে বৈদ্যুতিক ফিউজ এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়া লাগবে। মনে রাখবা এই বৈদ্যুতিক ফিউজে 3 ভাগ শীর্ষে থাকে এবং 1 ভাগ টিন থাকে। আর এটা গণনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াসের কম। এই দুটো ইনফরমেশন অবশ্যই শিখতে হবে। এছাড়া আমাদের কী কী শিখতে হবে একটু আসো। যে আয়ারকে নষ্ট বোল্ট বা হারানো বোল্ট বলা হয়, এই ইনফরমেশনটা অবশ্যই জানতে হবে। এরপর আসো, এরপর আমাদের জানতে হবে কি, এরপর আমাদেরকে এই যে কিরশফের সূত্র একটু আইডিয়া নিতে হবে। মনে রাখবা কিরশফের 2টা সূত্র রয়েছে। প্রথম সূত্রকে
প্রবাহ মাত্রা বা কারেন্ট সূত্র বা জাংশন উপপাদ্য বলা হয়। আর দ্বিতীয় সূত্রকে কী বলা হয়? দ্বিতীয় সূত্রকে বলা হয় তোমার বর্তনী বা ভোল্টেজ সূত্র বা লুপ উপপাদ্য। আর এছাড়াও এই দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ কী করে? নির্দেশ করে। এই দুটো ইনফরমেশন জানলে হবে, এছাড়া আর বেশি কিছু জানা লাগে না। আসো, আর আমাদের এখান থেকে কী কী জানা লাগবে একটু খেয়াল করো। আর আমাদের এখান থেকে জানা লাগবে শান্ট। শান্ট নিয়ে একটু আইডিয়া নিতে হবে। মনে রাখবা শান্ট হচ্ছে অল্প মানের রোধ এবং এটা সমান্তরালে যুক্ত থাকে। এটা কি সমান্তরালে যুক্ত থাকে? অনেকে ভুলে পরীক্ষা হলে এমসিকিউতে শ্রেণীতে যুক্ত থাকে এটা দেখা দেয়, সো এটা ভুল হবে। মনে রাখবা সমান্তরালে যুক্ত থাকে। আর এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে জি প্লাস এস বাই এস কে কী বলা হয়? শান্টের ক্ষমতা গুণক বা গুণন ক্ষমতা বলা হয়। আবার বলি, এই জিনিসটা মনে রাখবা যে জি প্লাস এস বাই এস কে শান্টের ক্ষমতা গুণক বা গুণন ক্ষমতা বলে। এছাড়া আমাদের কী কী শেখা লাগবে এখান থেকে তোমরা অবশ্যই যে 1 নম্বর ম্যাথটা অবশ্যই করবা। এই 1 নম্বর ম্যাথটা অবশ্যই করতে হবে। পটেনশিওমিটারের ব্যাপারটা জানতে হবে। এই পটেনশিওমিটারের ব্যাপারটা আমরা মনে রাখবো রিবার দিয়ে। আর তে রোধ, আই দিয়ে তড়িৎ প্রবাহ, বিতে বিভব, আর ইতে হচ্ছে কি ইএমপি বা তড়িৎচালক বল নির্ণয়, আরটা হচ্ছে ইএমপি বা তড়িৎচালক বল তুলনা। এগুলো হচ্ছে কি ব্যবহার, এটা জানলে হবে, আর জানা লাগবে না। আর মিটার বীজের ব্যাপারটা জানা লাগবে। মিটার বীজ দিয়ে কী করা হয়? আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়, এই পয়েন্টটা জানতে হবে। পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করা হয়। তাহলে আমাদের এই অধ্যায় থেকে আর জানা লাগবে না। এই অধ্যায় থেকে জাস্ট তোমরা আর একটা ম্যাথ করবা। এই ম্যাথটা অবশ্যই করতে হবে 4 নম্বর। তাহলে আমাদের এই চলে গেল 2 অধ্যায়। আমাদের পরবর্তী যেতে হবে কোন অধ্যায়ে? 7 নম্বর অধ্যায়ে। একটু খেয়াল করো আমাদের 7 নম্বর অধ্যায়ে কী আছে। 7 নম্বর অধ্যায়ে আছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে আমাদের কী কী পড়তে হবে একটু চলো। এটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান। চলো আসলাম। এখান থেকে বেশি কিছু জানা লাগবে না, একটু খেয়াল করো। একদম মেন জিনিসগুলো দেখতে হবে যেগুলো অবশ্যই পরীক্ষা আসবে। এই ভৌত আলোক বিজ্ঞান থেকে আমাদের জানতে হবে কি, আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। অর্থাৎ নিউটনের কণিকা তত্ত্ব দিয়ে কী কী জিনিস ব্যাখ্যা করা যায়, হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে কী কী জিনিস ব্যাখ্যা করা যায়, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে কী কী জিনিস ব্যাখ্যা করা যায়, কী কী ব্যাখ্যা করা যায় না, এই টাইপের কোশ্চেনে জানতে হবে। এছাড়া জানতে হবে যে কণিকা তত্ত্ব কে দেন? নিউটন দেন। তরঙ্গ তত্ত্ব কে দেন? হাইগেন দেন। তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে দেন? ম্যাক্সওয়েল। এছাড়া এখান থেকে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাকে এই যে কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আর মনে রাখবা যে 1 আলোকবর্ষ ইকুয়াল টু কত মিটার আর কত কিলোমিটার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তোমাকে এখান থেকে এই জিনিসটা একটু ভালো করে আইডিয়া নিতে হবে, এই পেজটা। আর জানতে হবে মনে রাখবা সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? বেতার তরঙ্গের। আর সবচেয়ে কম কার? মহাজাগতিক রশ্মির। আর তোমরা অবশ্যই এখানে ব্যবহারগুলো দেখবা যে বেতার তরঙ্গের ব্যবহার, মাইক্রোওয়েভ তরঙ্গের ব্যবহার, অবলোহিত রশ্মির ব্যবহার, দৃশ্যমান আলোর ব্যবহার, অতিবেগুনি রশ্মির ব্যবহার, এক্সরের ব্যবহার এবং গামা রশ্মির ব্যবহার। এই জিনিসটা অবশ্যই শিখতে হবে। এরপর আমাদের কী কী শিখতে হবে? এরপর আমাদের এই যে এই টপিকটা একটু দেখতে হবে। দশা পার্থক্য এবং পথ পার্থক্য নিয়ে প্রচুর এমসিকিউ আসে, সো আমাদের এই টাইপের এমসিকিউ অবশ্যই করতে হবে। আমাদের এর থেকে আর কী কী দেখা লাগবে? এটা প্রায় শেষের দিকে। আর কী কী দেখা লাগবে একটু খেয়াল করো। আমাদের এই যে সমাবর্তন নিয়ে একটু পড়তে হবে। মনে রাখবা এই সমাবর্তনের আবিষ্কারককে হাইগেন। সমাবর্তনের আবিষ্কারককে হাইগেন। আর শিখতে হবে তোমার এই যে টুরমালিন, নিকল প্রিজম এবং পোলারয়েড, এগুলো হচ্ছে কি সমাবর্তনের ও বিশ্লেষকের কি উদাহরণ। এই জিনিসটা একটু জানতে হবে। আর মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে কাচের সমাবর্তন কোণ কত এবং বিশুদ্ধ পানির সমাবর্তন কোণ কত, এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিবা তাহলে হবে। আর মনে রাখবা দ্বৈত প্রতিসারক ক্যালাসের উদাহরণ কী কী আছে? 3টে উদাহরণ, কোয়ার্টজ, ক্যালসাইট এবং আইসল্যান্ড স্পোর। 3টে উদাহরণ অবশ্যই শিখবা। তাহলে আমাদের এই 3টে অধ্যায় চলে গেলে আমাদের আছে আর 2টো অধ্যায়। এই 2টো অধ্যায় আমরা একটু দেখি। আমাদের 8 নম্বর অধ্যায় কি? আমাদের 8 নম্বর অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং সর্বশেষ আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই 2টো অধ্যায় দেখলে হবে। আসো এখন আমরা যাচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে। এখান থেকে আমাদের কী কী জিনিস পড়তে হবে? এটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখান থেকে সবচেয়ে ইজি কোশ্চেনগুলো আসে, একটু খেয়াল রাখো। মনে রাখতে হবে যে প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? 2 প্রকার, এটা শিখতে হবে। আর সবচেয়ে সহজ এবং পরিচিত
প্রসঙ্গ কাঠামো কি মনে রাখতে হবে, কার্তেজীয় অক্ষ পদ্ধতি। এখান থেকে আমাদের দেখতে হবে যে লরেঞ্জের কয়টা স্বীকার্য রয়েছে। মনে রাখবা লরেঞ্জের 2টা স্বীকার্য আছে, এটা একটু মনে রাখতে হবে। এছাড়া আমাদের আর কী কী দেখতে হবে, এছাড়া আমাদের দেখতে হবে একটু খেয়াল করো যে বর শক্তি রূপান্তরের সূত্র কি। মনে রাখবা বর শক্তি রূপান্তরের সূত্র হচ্ছে E=mc²। পরীক্ষা অনেক সময় এখানে এমটা বড় হাতের দেওয়া থাকে, এখানে কোনটা বড় হাতের কোনটা ছোটো হাতের এগুলো একটু দেখে নিবা। আর এই জিনিসটা একটু শিখবা যে 1 AMU বরের সমতুল্য কত কত, এটা একটু দেখে নিবা। এখান থেকে আর কী কী দেখা লাগবে একটু খেয়াল করো। এখান থেকে আমাদের আর বেশি কিছু দেখা লাগবে না। এখান থেকে তোমরা এই যে প্রোটনের যে ধর্মাবলীগুলো রয়েছে এগুলো একটু হালকা রিডিং দিয়ে নিবা, তাহলে হবে। আর এদের তেমন বেশি কিছু নয়। আর এদের তোমরা অবশ্যই যে বইয়ের যে এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করবা। আর এখান থেকে আমাদের কিছু মান শিখা লাগবে, কিছু ধাতুর কার্য অপেক্ষক বলবে সিজিয়ামের কার্য অপেক্ষক কত, মনে রাখতে হবে 2.14। এবার 3টা শিখবা, সিজিয়াম, পটাশিয়াম আর সোডিয়াম। তো আমাদের অধ্যায় থেকে আর তেমন বেশি কিছু না, আমরা এখন চলে যাচ্ছি আমাদের লাস্ট অধ্যায়ে। এর আগে তোমরা এই জিনিসটা একটু শিখে রাখবা যে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। এখন প্রশ্ন হচ্ছে কার গতিশক্তি বেশি, মনে রাখবা ইলেকট্রনের গতিশক্তি বেশি। প্রোটনের চেয়ে ইলেকট্রনের গতিশক্তি অবশ্যই বেশি, এই জিনিসটা শিখলে হবে। আর দেখো, আর মনে রাখবা বেগুনি আলোর কম্পাঙ্ক লাল আলোর কম্পাঙ্কের চেয়ে বেশি, এই পয়েন্টটা অবশ্যই তোমরা মনে রাখবা। আর তোমরা এই ম্যাটটা একটু দেখে নিবা, একটু খেয়াল করো এই যে এই ম্যাটটা যে আছে এই ম্যাটটা অবশ্যই একটু দেখে নিবা। এখান থেকে আর বেশি কিছু লাগবে না। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ অধ্যায়। এখন আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এবং এটা আমাদের সর্বশেষ অধ্যায়। এখান থেকে আমাদের অবশ্যই যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই 3টা জিনিসের এক্সাম্পলগুলো অবশ্যই শিখতে হবে, অবশ্যই মাস্ট শিখতে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে আর কী কী শিখতে হবে একটু দেখো, আর কী কী শিখতে হবে। আর এই ইনফরমেশনটা মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড কী থাকে, পূর্ণ থাকে, এই জিনিসটা অবশ্যই শিখতে হবে। আর মনে রাখবা অন্তরক বা অপরিবাহীতে শক্তি ব্যবধান কত, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়। আর কী কী শিখতে হবে, আর অবশ্যই তোমরা এই যে এখানে 2টা জিনিস রয়েছে, ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এগুলোর উদাহরণগুলো শিখে রাখবা। শুধু উদাহরণটা শিখলে হবে, উদাহরণটা শিখলে যথেষ্ট। আচ্ছা আমাদের আর কী কী শিখতে হবে আমরা একটু দেখি। আমাদের আর কী কী শিখতে হবে, আমাদের অবশ্যই এখান থেকে যে সম্মুখবর্তী বায়াসের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই শিখতে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এছাড়াও আমাদের আর দেখতে হবে আর বেশি কিছু নাই, আমাদের এই গতিরোধের ইকুয়েশনটা মনে রাখতে হবে। কী মনে রাখতে হবে, ইকুয়েশনটা মনে রাখতে হবে। আর একমুখীকরণ অনেক ইম্পর্ট্যান্ট। আর মনে রাখবা যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্রিজ রেকটিফায়ার বহুল ব্যবহৃত কার্যকরী বর্তনী। তোমাকে বলবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য নিচের কোনটি বহুল ব্যবহৃত, মনে রাখতে হবে কি ব্রিজ রেকটিফায়ার। আর তোমরা এই ম্যাথটা যে 1 নম্বরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা অবশ্যই করবা। দেখো এইখান থেকেও প্রচুর কোশ্চেন আসে যে তোমাকে বলবে জার্মেনিয়াম এ সূচন ভোল্টেজ কত, বা কাট ইন ভোল্টেজ কত, বা নি ভোল্টেজ কত, বলতে হবে 0.3 ভোল্ট। ঠিক সেমভাবে সিলিকনটা শিখে রাখবা, সিলিকনের জন্য হচ্ছে কত ভাইয়া 0.7 ভোল্ট। আশা করি বুঝতে পারছো। আর বেশি কিছু কী কী শেখা লাগবে একটু খেয়াল করো। আমাদের ট্রানজিস্টরটা ভালোভাবে শিখতে হবে, ট্রানজিস্টর থেকে প্রচুর কোশ্চেন আসে। সো এই জিনিসটা থেকে আমাদের একটু ভালো আইডিয়া নিতে হবে। আর তোমরা কী কী দেখবা, মনে রাখবা সুইচ হিসাবে ট্রানজিস্টরকে কী করা হয়, ব্যবহার করা হয়। আর তোমরা এই যে সংখ্যা বা নাম্বার পদ্ধতি নিয়ে তোমরা আইসিটিতে এটা অলরেডি পড়ছো, এখানেও টুকটাক কিছু আইডিয়া নিয়ে রাখবা। দেখবা একটু কী তোমার বিগত বছর কী আসছে, যা আসছে এটা যাদের কঠিন লাগে তারা স্কিপ করতে পারো, কারণ অনেকে কঠিন লাগে। আর যারা পারো যে সংখ্যা বা নাম্বার পদ্ধতি নিয়ে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই এটা কী করো, স্কিপ করবে না, এই জিনিসটা অবশ্যই পড়বা। তো এই হচ্ছে আমাদের আজকে সাজেশন। তোমাদের কাছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কী করবা, ভিডিওটিতে একটি লাইক দিবা। আর পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন আপলোড করব সেটাও কমেন্ট করবা। আর অলরেডি আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে সাজেশন দিয়েছি, আর কেমিস্ট্রি অনেকগুলো অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।